ভেবেছিস তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি? জাংকুকের কথায় ছলছল চোখে তাকালো তে। সদ্য বিয়ে হয়েছে তাদের, বাসর ঘরে বসেছিল অনেক স্বপ্ন নিয়ে নিজের ভালোবাসার মানুষের জন্য। তাদের 1 বছর 8 মাস এর ভালোবাসার সম্পর্ক আজ এক নতুন সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কে পরিণত হয়েছে। জাংকুকের কথায় তের মনে হচ্ছে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো। নিজেকে সামনে নিয়ে তে জাংকুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভালোবেসে বিয়ে করনি? না, চিৎকার করে বলল জাংকুক। তুমি কি বলছো এসব জাংকুক? আমরা তো একে অপরকে ভালোবেসে কত স্বপ্ন মনের মধ্যে বনে একে অপরের জীবনে সারা জীবনের জন্য বাধা পড়েছি। আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো। কথাটা বলে তে জাংকুকের বুকে মাথা রাখলো। জাংকুক আচমকা তেকে নিজের বুক থেকে টেনে খাটে ছুঁড়ে মারল। তের চোখে জল আর বাদ মানল না, অঝোর ধারায় গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি। তে ভেবেছিল জাংকুক তার সাথে মজা করছে, কারণ এর আগেও সে এমন প্রায় মজা করত। তাহলে কি জাংকুক মজা করছিল না? এসব কি তাহলে সত্যি? কিন্তু কেন? আর ভালোই যদি না বাসতো তাহলে কেন আমার সাথে 1 বছর 8 মাস ভালোবাসার সম্পর্ক রাখলো? আর সবচেয়ে বড় কথা, আমাকে বিয়েই বা কেন করলো? ওর সাথে তো আমার কোনো জন্মের শত্রুতা নেই, তাহলে কেন এমন করলো জাংকুক? মনে মনে প্রশ্ন করলো তে। চোখে জল মুছে তে বিছানা থেকে উঠে আবার জাংকুকের কাছে গিয়ে এগিয়ে গেল সামনে। অগ্নি চোখ নিয়ে জাংকুকের কলার চেপে ধরলো। তাহলে কেন বিয়ে করেছো আমাকে, সেটা তুই আস্তে আস্তে জানতে পারবি। আর তোর সাহস হলো কি করে আমার কলার চেপে ধরার? তুই যদি আমাকে আগের জাংকুক ভাবিস তাহলে এটা তোর ভুল। কাল পর্যন্ত মুখোশ পরা জাংকুক ছিলাম তোর, আর তোর পরিবারের কাছে শুধু তোকে বউ বানিয়ে আনার জন্য। আর যাকে দেখছিস সেটা হচ্ছে আসল জীবন জাংকুক, যে শুধুমাত্র তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিতে চাই। উফ, জান, কলিজার সোনা, বাবু, মাই লাইফ, মাই লাভ, এইসব বলে কতই না অভিনয় করতে হলো তোর সাথে শুধুমাত্র তোকে বউ বানানোর জন্য। কান খুলে শুনে রাখ, আজ থেকে তুই তিলে তিলে শেষ হতে যাচ্ছিস। কথাটা বলেই তেকে রুমে ফেলে চলে গেল জাংকুক। তে কিছুই বুঝতে পারছে না কি বলছে এসব। জাংকুক কেউ এইভাবে ভালোবাসার অভিনয় করতে পারে? সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে জাংকুক চাইছেটা কি? আমি তো শুধু ওকে ভালোবেসে ওর হাতটা ধরেছিলাম, আর কিছু ভাবতে পারছি না। হে আল্লাহ, কেন এমন প্রতারকের সাথে আমার বিয়ে হলো? কখনো তো কারো ক্ষতি করিনি। চিৎকার করে কথাগুলো বলল তে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দু চোখ মেলে তে নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো। আমি তো রাতে বিছানায় ঘুমিয়েছিলাম, তাহলে ফ্লোরে আসলাম কিভাবে? হায় আল্লাহ, এই শীতে শয়তানটা আমাকে ফ্লোরে শুয়ে দিয়ে নিজে বিছানায় আরাম করে কম্বল গায়ে ঘুমাচ্ছে। একটা মানুষ এত হিংস্র হতে পারে? কিভাবে পারলো? ফ্লোরে শুয়ে দিল, কিন্তু একটা কম্বলও কি আমার গায়ে দিতে পারলো না? শয়তান, দ্বারা এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। জাংকুক ঘুম থেকে লাফ দিয়ে উঠলো ঠান্ডায়। সারা শরীরে তার কাঁপুনি শুরু হয়ে গেছে ঠান্ডায়। সারা শরীর সহ বিছানা একদম পানিতে ভিজে গেছে। চোখ মেলে তাকিয়ে দেখলো সামনে তে মুখে হাত চেপে হাসছে। মনে হচ্ছে যেন হাসি চেপে রাখার মিথ্যা চেষ্টা করতেছে। পরক্ষণে জাংকুক তের পাশে থাকা বালতিটা দেখতে পেল। এতক্ষণে সে বুঝতে পারলো তে ব্যতীত এই কাজটা আর কারো নয়। তে হাসছে তো হেসেই যাচ্ছে, কোনো মতেই থামছে না। জাংকুকের এই অবস্থা দেখে তের মুখের হাসি সংযত করে জাংকুকের দিকে তুড়ি মেরে বলল, কি হলো? তুমি ভিজলা কিভাবে? কিভাবে কলিজা? খুব ঠান্ডা লাগছে বুঝি? আহারে, তুমি কত আরাম করে ঘুমাচ্ছিলে। ইস, এত আরামের ঘুমটা নষ্ট হয়ে গেল। কই, তুমি না আমাকে তিলে তিলে শেষ করে দিবে? এখন তো আমার মনে হচ্ছে আমি তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছি। কথাটা বলে তে আবার হাসতে শুরু করলো। জাংকুক বিছানা থেকে উঠে আস্তে আস্তে তের দিকে এগিয়ে যেতে লাগলো। চোখ দুটো দেখে তের মনে হচ্ছে এখন হয়তো তাকে গিলে ফেলবে। তের চোখে মুখে এখন ভয়ের ছাপ ভেসে উঠতে লাগলো। জাংকুক আচমকা তের হাতটা টেনে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। তে বুঝতে পারছে না আসলে কি করতে যাচ্ছে জাংকুক। জাংকুক তেকে ঝর্ণার নিচে দাঁড় করালো, তারপর ঝর্ণাটা ছেড়ে দিল।
তে ঠান্ডা সরে যেতে চাইলে জাংকুক তার কোমর জড়িয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, খুব হাসছিলি তাই না একটু আগে? আমাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে এখন হাস। আমার এখন তোর হাসিটা দেখতে খুব ইচ্ছে করছে। হাসতে বলছি, হাস। চিৎকার দিয়ে বলে উঠল জাংকুক। তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। ঠান্ডায় কাঁপতে শুরু করলো সে। আর জাংকুক মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তেকে দেয়ালের সাথে চেপে ধরে। একটু নড়ছে না সে। একটা মানুষ এত পরিবর্তন হতে পারে? আমাদের এতদিনের সম্পর্ক, আজ এ পর্যন্ত এত আগে দেখিনি জাংকুককে। ও তো আমাকে একটু কষ্ট পেতে দিত না, আর আজ এত কষ্ট দিচ্ছে। উফ, আমি তো ভুলেই গেছি যে এতদিন পর্যন্ত আমি মুখোশ পরা জাংকুককে ভালোবেসেছি। কাল থেকে আমার সাথে এক নতুন জাংকুকের পরিচয়, যার চোখে মুখে শুধু হিংস্রতার ছাপ। মনে মনে কথাগুলো ভাবলো তে। 1 ঘন্টা পর তেকে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো জাংকুক। ঠান্ডায় অনবরত কাঁপছে তে। এমন একটা মানুষকে ভালোবেসেছে যে তাকে কষ্ট দিয়ে শান্তি পাচ্ছে, ভেবে আরো কষ্ট হচ্ছে তে। একটা হালকা নীল কালার শাড়ি পরে রেডি হয়ে নিল। নিচে গিয়ে তে তার শাশুড়ি মাকে সালাম করলো। তিনি তেকে নাস্তা করার জন্য বসতে বলল। তখন জাংকুক উপর থেকে বলল, ও আমাদের সাথে নাস্তা করবে না। তাহলে কার সাথে করবে ভাই? ও নিজে বানিয়ে খাবে। জাংকুকের কথায় তের চোখ বড় বড় হয়ে গেল। কি বলছে শয়তানটা? আমি নিজে কেন বানিয়ে খাবো? এত নাস্তা টেবিলে থাকতে? মনে মনে বলে উঠল তে। কিন্তু মা, তুমি ভালো করেই জানো আমি কি করছি। প্লিজ আমার রাস্তায় বাধা দিও না। চলো আমরা নাস্তা করি। আর হ্যাঁ তে জান, তোমার খিদে লাগলে নিজে বানিয়ে খেয়ে নিও। জাংকুকের কথায় তের অপমান বোধ হলো। সাথে সাথে দৌড়ে রুমে চলে গেল। গিয়ে দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। এত হিংস্র, এত অমানবিক তুমি! ভালোবাসার আড়ালে ধোঁকা দিলে আমাকে। ভেবেছিলাম যতই হিংস্রতা দেখাও না কেন, একটু হলেও হয়তো আমাদের এতদিনের সম্পর্কে আমি তোমার জায়গা একটু পেয়েছি। কিন্তু তোমার মনে যে শুধু হিংস্রতা আর হিংস্রতা। তে দরজা খুলো। শাশুড়ির ডাকে দরজা খুলে দিল তে। তাকিয়ে দেখলো তিনি হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের কাছে কিছু লুকোতে নেই। আমার ছেলের কথায় মন খারাপ করে শুধু শুধু নিজের চোখের পানিগুলো নষ্ট করো না, এখন খেয়ে নাও। আচ্ছা মা, জাংকুক কেন এমন করছে আমার সাথে? আমি কখনো সেটা বলতে পারবো না রে, আমাকে ক্ষমা করে দিস বলি চলে গেল জাংকুকের মা রুম থেকে। এত ভালো মায়ের ঘরে এমন একটা ছেলে হলো। যাই হোক, ওই শয়তানটার কথা ভেবে আর খিদে সহ্য করা যাবে না, এক্ষুনি খেতে হবে। খেয়ে আবার হসপিটালের জন্য বের হতে হবে। তে খেয়ে শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে হসপিটালে চলে আসলো। সবাই তেকে কংগ্রেস জানালো। এরই মধ্যে কেবিনে হাজির হলো তের ছোটবেলার বন্ধু সবিন। অতঃপর তেকে নিয়ে ঘুরতে বের হলো একটু, আর জাংকুকের কথা একটু জিজ্ঞাসা করলো। গাড়িতে ড্রাইভ করতে করতে সবিন তের দিকে তাকিয়ে বলল, তে তুই যে আমার সাথে ফুচকা খেতে যাচ্ছিস, জাংকুক যদি জানতে পারে তাহলে তোকে কিছু বলবে? মানে খারাপ মাইন্ডে নিবে না তো? ও ভালো করেই জানে তুই আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, এখানে মাইন্ড করার কিচ্ছু নেই। অতঃপর তে ভাবলো যে আমাকে ভালোই বাসে না, আমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমাকে বউ বানিয়ে কষ্ট দিচ্ছে। তার কেন কারোর সাথে ফুচকা খাওয়া নিয়ে কষ্ট হবে? ভালোবাসলে হয়তো খারাপ লাগতো তার। মনে মনে বলল তে। তে আর সবিন ফুচকা খাচ্ছে আর ছোটবেলার কথা বলে হাসাহাসি করছে। বাচ্চাদের মতো অন্ধকার রুমে বসে বসে কাঁদছে তে। জ্বরে তার সারা শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো আক্ষেপ নেই তার। তার শুধু কিছুক্ষণ আগে বলা জাংকুকের কথাগুলো ভেবে কান্না পাচ্ছে। তে যখন সবিনের সাথে ফুচকা খাচ্ছিল তখন সবার সামনে তের গালে কষিয়ে কে যেন একটা থাপ্পড় মারে। তে গালে হাত দিয়ে তাকিয়ে দেখলো চর মারা মানুষটা জাংকুক। এতদিনের সম্পর্কে আজ প্রথম তাকে চর মেরেছে, কিন্তু কোন দোষে কিছুই বুঝতে পারছে না সে। সবিন কিছু বলতে যাবে তার আগেই জাংকুক বলে উঠলো, আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো থার্ড পার্সনের কথা শুনতে চায় না, ইনফ্যাক্ট ছায়াও দেখতে চাই না। তে চুপচাপ গিয়ে গাড়িতে বসলো। জাংকুক ড্রাইভিং সিটে বসে তেকে কিছু বলতে যাবে, সেই মুহূর্তে তে বলে উঠলো, রাস্তায়
আর কোনো ধরনের নাটক চাই না। যা করার, যা মারার বাসায় গিয়ে করবেন। প্লিজ এখন বাসায় চলুন। বাসায় এসে তেকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল জাংকুক। তের দুগাল চেপে ধরে বলল, তোর কি পোষায় না? ও পোষাবে কিভাবে? তুই তো আমার আদরই পাসনি, আর আদর পাবি কিভাবে? আমি তো তোকে ঘৃণা করি। তাই বুঝি সবিনের সাথে এত? জাংকুককে আর কিছু বলতে না দিয়ে তে বলতে লাগলো, আপনার সাহস কি করে হলো আমাকে আর সবিনকে নিয়ে বাজে কথা বলার? ও আমার বেস্ট ফ্রেন্ড। ওর আর আমার মাঝে যদি কিছু থাকতো তাহলে আপনার মতো মিথ্যে ভালোবাসার অভিনয়ে আমি কখনো বিশ্বাস করে এত বড় ভুল করতাম না। আসলে আপনি এতদিন মুখোশ পরা একটি মানুষ ছিলেন, বিভৎস প্রাণীর চেয়েও ভয়ানক আপনি। আমার নিজেরই লজ্জা হচ্ছে নিজের উপর। আর কিছু বলতে পারলো না তে। তার আগেই জাংকুক তের গালে আরেকটা চড় বসিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। তে অন্ধকার রুমে বসে কাঁদছে আর শুধু তের বলা কথাগুলো ভাবছে। প্রায় 3 ঘন্টা পর রুমে আসলো জাংকুক। রুমের লাইট জ্বালিয়ে দেখলো তে চোখ বন্ধ করে শুয়ে আছে। জাংকুক তের পাশে গিয়ে বসে তেকে নিচে নামাতে গিয়ে ওকে স্পর্শ করে আর ভয় পেয়ে যায়। তের পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আর তে বেহুশ হয়ে আছে। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, তোকে মেরে ফেলা আমার উদ্দেশ্য নয়। যতটুকু কষ্ট পেয়েছি আমি লিজাকে হারিয়ে, ততটুকু কষ্ট দিয়ে তোকে তিলে তিলে শেষ করে দিব। আর এটাই হলো আমার আসল উদ্দেশ্য। আজ আমি এতটুকু হিংস্র হয়েছি শুধুমাত্র তোর জন্যই। তোর জন্যই আমি আমার লিজাকে হারিয়ে ফেলেছি। তাড়াতাড়ি করে ফোন বের করে জাংকুক ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে চেক আপ করে বলল, ওর তো অনেক জ্বর। জ্বরে শরীর দুর্বল হওয়ায় বেহুশ হয়ে গেছে। নিয়মিত ওষুধ খেলে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তে অসুস্থ হওয়ায় আজ আর জাংকুক তাকে নিচে নামালো না, বিছানায় শুয়ে রাখলো। আর তে এক পাশে বিছানায় শুয়ে পড়লো জাংকুক অপর দিকে। সেই কখন থেকে তে নাম্বারে ডায়াল করে যাচ্ছে সবিন, কিন্তু কল ঢুকছে না। বারবার নাম্বার দেখাচ্ছে। দেখাবেই বা না কেন? তে যে রাগে তার ফোনটা অফ করে ফেলেছিল। সকালবেলা চোখ মেলে তে অবাক হয়ে গেল। শুধু অবাক না, তার কাছে মনে হচ্ছে সে বোধহয় স্বপ্ন দেখছে। তে তাকিয়ে দেখলো জাংকুক তার জন্য নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কাল পর্যন্ত যে ছেলে তাকে ফ্লোরে ঘুমোতে দিচ্ছিল আজ বিছানায় ঘুমোতে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, যে ছেলেটা বলেছিল তাকে নাস্তা বানিয়ে খেতে হবে সেই আজকে নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। এসব তো স্বপ্নের চেয়ে কম নয়। তে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, নাস্তা খেয়ে ঔষধ খেতে হবে, মুস্কি হেসে বলল জাংকুক। জাংকুকের কথায় তের চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বলছে জাংকুক? আমি কি ভুল কিছু শুনেছি? ভাবতে লাগলো তে, তুমি ভুল কিছু শুনোনি। আল্লাহ, এই ছিল আমার মনের কথা কিভাবে বুঝলো? তোমার মনের কথা বোঝা আমার কাছে একদম পানির মতো সোজা। না না, আর কিছু মনে মনে বলাও যাবে না। ভাবতে লাগলো তে, আজকে আমার নাস্তা আমার নিজের বানিয়ে খেতে হবে না? আমতা আমতা করে জিজ্ঞাসা করলো তে। না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ওকে। আচ্ছা, জাংকুক কি নিজের ভুল বুঝতে পারছে? ও কি এখন আমার আগের জাংকুক হয়ে গেছে? ও কি আবার আগের মতো ভালোবাসবে আমায়? হয়তো ওয়াশরুমে ফ্রেশ হতে হতে ভাবতে লাগলো তে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোনোর সময় তে আবার ভাবতে লাগলো, জাংকুক হঠাৎ আজ এত পরিবর্তন, কোনো মতলব আনেনি তো? এত আদর করে আমাকে নাস্তা খাওয়ানোর জন্য বসে আছে, কেমন যেন সন্দেহ হচ্ছে। খাবারে বিষ মিশায়নি তো আমাকে মারার জন্য? কথাগুলো ভেবে কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেল তের। কি হলো, বেরাতে এত সময় লাগছে কেন? আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। আমি কি আসবো তোমাকে বের করে আনার জন্য? চেঁচিয়ে বলল জাংকুক। জাংকুক ভালো করে জানে এমন কথা বলে তে দৌড়ে চলে আসবে। ঠিকই এক দৌড়ে হাজির হলো জাংকুকের সামনে তে। জাংকুক তের দিকে খাবার এগিয়ে দিয়ে, আমি নিজের হাতেই খেতে পারবো, অফিসের জন্য দেরি হচ্ছে, আমি ভালো মেয়ের মতো খেয়ে নিব, তোতলিয়ে তোতলিয়ে বলল তে। ভয় পাচ্ছ? ভয় পেও না, আমার হাতেই খেতে হবে তোমাকে। আর এর আগে তো বিয়ের আগে কত খেয়েছো আমার হাতে। কই, তোমার চেহারা
চেহারায় তো তখন এত ভয় দেখিনি, তখন কারো হিংস্র চেহারা দেখিনি। বিড়বিড় করে বলে উঠল তে, কিছু বললে? কালকে রাতে থাপ্পড়ের কথা মনে হতেই তে জোরে বলে উঠল, কিছু বলিনি আমি। ভয় পেও না, খাবার বিষ নেই। তের মুখে খাবার তুলে দিয়ে বলল জাঙ্কুক। বিষের কথা শুনতেই তে মুখের খাবারটা ঢুক গিলে জাঙ্কুকের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, তোমাকে এত তাড়াতাড়ি মেরে ফেলার ইচ্ছে নেই গো বউ। তোমাকে খাইয়ে যত্ন করে সুস্থ করছি যেন তাড়াতাড়ি সুস্থ হও, আর আমি তোমাকে তিলে তিলে। হয়েছে জানি, আমাকে তিলে তিলে শেষ করতে চাও। তোমার এরকম যত্নের আর কোনো দরকার নেই। প্লিজ আমাকে এক্ষুনি গলা টিপে মেরে ফেলো, না হলে এমন ভাবে মুক্ত করো যেন তোমার ছায়াও আমার লাইফে না পড়ে। কেঁদে কেঁদে বলে উঠল তে। তের কথায় রাগে পাশের টেবিলে থাকা ছুরিটা নিজের হাতে চেপে ধরল জাঙ্কুক। রাগে অগ্নি দৃষ্টি ধারণ করেছে তার চোখ দুটো, আর ছুরি চেপে ধরে থাকার কারণে তার হাত থেকে অঝরে ধারায় রক্ত ঝরছে তার। তে রক্ত দেখে তাড়াতাড়ি করে জাঙ্কুকের হাতটা ধরলো। ডয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে জাঙ্কুকের হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল তে। কিন্তু জাঙ্কুকের একটু সেদিকে খেয়াল নেই, সে যেন হারিয়ে আছে অন্য এক খেয়ালে। তে জাঙ্কুকের কাঁধে হালকা স্পর্শ করতেই জাঙ্কুক তার চুলের মুঠি ধরে একদম কাছে নিয়ে আসলো। জাঙ্কুকের ঠোঁট দুটো ঠোঁটের একদম কাছে নিয়ে আসলো। এইভাবে জাঙ্কুক তাকে কাছে টেনে আনাতে চমকে উঠলো তে। ভয় তার ঠোঁট দুটো কাঁপতে লাগলো। জাঙ্কুক তের চোখে নিজের চোখ রেখে তের ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। তের ঠোঁট দুটো আরো শক্ত করে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলো জাঙ্কুক। 5 মিনিট পর তের কাছ থেকে সরে আসলো সে। এতক্ষণ কেমন যেন এক অন্য ঘরে ডুবেছিল সে। নিজেকে তের কাছ থেকে সরিয়ে এনে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল সে। কি করতে যাচ্ছিলি তুই জাঙ্কুক? কিভাবে ওই মেয়েকে আজ নিজের এত কাছে টেনে নিলি? আজ তুই ভালোবেসে ফিরিসনি তো ওই মেয়েকে। ভালোবাসলে কিভাবে ওকে কষ্ট দিবি? না জাঙ্কুক, এরকম কখনো করিস না। ওই মেয়েকে ভালোবাসা অসম্ভব, ভুলে যাস না। ওই মেয়ের কারণেই নিজের ভালোবাসা হারিয়েছিলি তুই। নিজের বাবা হওয়ার স্বপ্ন নিজের চোখের সামনে শেষ হতে যেতে দেখেছিলি তুই। জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলি তুই। কিভাবে ভুলে যাস এসব কিছু? নিজের সাথে কথাগুলো বলতে লাগলো জাঙ্কুক। অপরদিকে তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটে হাত বুলাতে লাগলো। এই প্রথম জাঙ্কুক তাকে নিজের এত কাছে টেনে নিয়েছে। এত বছরের সম্পর্কে জাঙ্কুক তের হাতটা পর্যন্ত ভালোভাবে স্পর্শ করতে চাইতো না, আর আজ থেকে নিজের এত কাছে টেনে নিল। তে নিজেই বলতে লাগলো, আজ তোমার স্পর্শে হিংস্রতা ছিল না। আজ তোমার স্পর্শে ভালোবাসা ফিল করেছি আমার জন্য। আজ তুমি যখন আমাকে কিস করেছো তোমার হিংস্রতা দেখিনি তোমার চোখে। তোমার চোখে আজ আমি নিজের জন্য ভালোবাসা দেখেছি। তবে কেন এমন হিংস্রতা দেখাও তুমি আমার সাথে? তবে কি এর আড়ালে ভালোবাসা রয়েছে? জাঙ্কুক আর রুমে আসেনি, সোজা অফিসে চলে গেছে আর তার মার কাছে বলে গেছে তে যেন সুস্থ না হওয়া পর্যন্ত হসপিটালে না যায়। তে নিচে গিয়ে দেখলো তার শাশুড়ি রান্না করছে, আর অনেক মিনিটের পর তার শাশুড়ি অনুমতি দিল রান্না করতে। তে সবার পছন্দসই খাবার রান্না করলো, স্পেশালি তার হিংস্র বরটার জন্য। আজ খুব খুশি সে, কারণ ভালোবাসার মানুষের প্রথম আদর্শে পেয়েছে। আর আজ সে অন্যরকম এক জাঙ্কুককে অনুভব করেছে। রান্না শেষে তে ফ্রেশ হয়ে একটা হলুদ শাড়ি পরে নিল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিল। নিজের লম্বা চুলগুলো সে পিঠে ছড়িয়ে রাখলো, আর চুলগুলো থেকে টুকটুক করে পানি ঝরছে। জাঙ্কুক অফিস থেকে এসে রুমে ঢুকিয়ে তের চুলের দিকে নজর পড়লো। এক নজর তাকিয়ে থেকে তারপর চোখ সরিয়ে সে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে তে বুঝতে পারলো যে জাঙ্কুক এসেছে। তে দৌড়ে নিচে এসে টেবিলে সব খাবার সাজিয়ে দিল। জাঙ্কুকও নিচে এসে একটা চেয়ার টেনে বসে পড়লো। জাঙ্কুক তার মায়ের দিকে তাকিয়ে বলল, ওকে বলো এখানে বসে খেতে। জাঙ্কুকের কথায়
তে খুশিতে তাড়াতাড়ি করে একটা চেয়ার টেনে বসে পড়লো। জাঙ্কুক খাবার মুখে দিয়ে বলল, আজ খাবারের স্বাদটা অন্যরকম লাগছে মা। কেন, মজা হয়নি? অনেক অনেক মজা হয়েছে, তাই তো বললাম আজ স্বাদটা অন্যরকম লাগছে। জাঙ্কুকের কথা শুনে তে খুশিতে আত্মহারা হয়ে উঠল। আজ কি অন্য কেউ রেঁধেছে মা? তে রেঁধেছে। কথাটা শোনার সাথে সাথেই জাঙ্কুক সবগুলো খাবার ডাইনিং টেবিল থেকে ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল। খাবারগুলো খুব শখ করে ভালোবেসে রেঁধেছিল তে। জাঙ্কুক খাবারগুলো এইভাবে নিচে ফেলে দেওয়াতে তের হাসির মুখটা নিমিষেই হারিয়ে গেল। আর তার কাছে মনে হলো জাঙ্কুক যেন তার হৃদয়টা কেটে দুভাগ করে দিয়েছে। জাঙ্কুকের এই কাণ্ড দেখে তার ভাই মা সবাই অবাক চোখে তাকালো তার দিকে। আর তে নিজের চোখে জল আটকে রাখতে না পেরে দৌড়ে উপরে চলে গেল। জাঙ্কুক রাগী চোখ নিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। জাঙ্কুকের মা এসে জাঙ্কুকের কাঁধে হাত রাখলো। জাঙ্কুক তার মায়ের দিকে ফিরে বলল, জানি মা, তুমি বলবে আমি কেন এমন করলাম। তুমি ভালো করে জানো আমি কেন এমন করি। আর যে মেয়ের জন্য একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় সে কখনো ভালো মানুষ হতে পারে না। ও যদি এতই ভালো হতো আজ আমার লিজা আমার পাশে থাকতো আর খুশিতে ভরিয়ে রাখতো সবকিছু। আমাদের পরিবারটা। অফিস থেকে এসে দিন শেষে আমি শুনতাম বাবাই ডাক্তার, যা শুনে আমার ক্লান্ত শরীর পুনরায় সতেরতা ফিরে পেত। তুমি সার্জেন্টকে বলো সবার জন্য খাবার বানিয়ে দিতে। ভেবেছিলাম তুমি হয়তো আমাকে একটু হলেও ভালোবাসো। ভালোবাসলে এইভাবে আমার রান্না করা খাবারগুলো ফেলে দিতে না। সকালে যে তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম সেটা তাহলে আমার ভুল ছিল? হ্যাঁ, ভুল ছিল। জাঙ্কুকের কথায় তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আবার অন্যদিকে ফিরে তাকালো। ঘৃণায় ভরে যাচ্ছে তের মন। আজ প্রচন্ড ঘৃণা হচ্ছে তার জাঙ্কুকের প্রতি, কিন্তু ভালোবাসার কাছে হেরে যায় সামান্যটুকু। জাঙ্কুক তের কাছে এসে বসে বলল, নেক্সট টাইম এটা ভেবে ভুল করবে না যে তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসায় ডুবে গভীরে তলিয়ে যেতে রাজি আছে এই তে। আমি জানি না কেন এই হিংস্রতা আজ আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন হিংস্রতার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা ঠিকই পাবো আমি। ভুল ধারণা তোমার। তুমি যা করেছো তার জন্য এই হিংস্রতা অনেক কম। আমি কখনো কারো ক্ষতি করিনি যার জন্য আমার কারো কাছ থেকে কষ্ট পেতে হবে। করেছো কি না সেটা না হয় সময় বলে দিবে। তে জাঙ্কুকের কথার উত্তরে কিছু বলতে যাবে তখনই তের ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি বলে তে বারান্দায় গিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কিছুক্ষণ কথা বলার পর জাঙ্কুক খেয়াল করলো ফোনের ওপারে থাকা মানুষটার কথায় তে ব্লাশিং করতে লাগলো। কার সাথে কি এমন কথা বলছে যে এইভাবে ব্লাশ করছে? কথাটা বলে জাঙ্কুক আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তের দিকে এগিয়ে গেল। তে সামনের দিকে ফিরে ফোনটা কানে দিয়ে হাসছে। তখনই পিছন থেকে জাঙ্কুক ওর ফোনটা নিয়ে ওর কানে ধরলো। ফোনের ওপাশ থেকে সবিনের গানের সুর শুনতে পেল। মধুর গলায় গান গেয়ে শোনাচ্ছিল ও তেকে। গান শুনিয়ে তে ব্লাশ করছিল। সবিনের কণ্ঠটা শুনে জাঙ্কুকের মাথা আবারও খারাপ হয়ে গেল। তে জাঙ্কুকের কাছ থেকে মোবাইলটা টেনে নিয়ে সবিনকে বলল পরে ফোন দিবে। ফোনটা রেখে তে জাঙ্কুকের রক্তিম বর্ণ ধারণকারী চোখ দুটোতে চোখ রেখে বলল, সমস্যা কি? আমার ফোন আমার কান থেকে টেনে নেওয়ার সাহস হলো কিভাবে? আমাকে যখন বউ মানতে সমস্যা তাহলে আমার উপর কিসের অধিকার খাটাতে চাইছো? এই মুহূর্তে তের একটু ভয় লাগছে না। এতদিন ভয় পেয়েছিল বিধায় ওকে এতটা অত্যাচার সহ্য করতে হয়েছে জাঙ্কুকের কাছ থেকে। ভালোবাসার উপর ভরসা রেখে ও সহ্য করে গেছে এতদিন জাঙ্কুকের কাণ্ডগুলো। জাঙ্কুক আচমকা তেকে টেনে এনে দেয়ালের সাথে চেপে ধরে তেকে একদম মুখোমুখি কাছাকাছি দাঁড়ালো। বিন্দু মাত্র ফাঁকা নেই তাদের মাঝে। তের মনে হচ্ছে এই বুঝে জাঙ্কুক মিশে যাবে তার সাথে। তোর সাহস হলো কি করে সবিনের সাথে এইভাবে হেসে হেসে কথা বলার? থাপ্পড়ের কথাটা এত সহজে ভুলে গেছিস? তুই আমার বউ, নিজের স্বামীকে চোখের সামনে রেখে অন্য ছেলের সাথে ফোনে ইটিস পিটিস করিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সবিন আমার বেস্ট ফ্রেন্ড।
ওকে আর আমাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। ওর সাথে ছোট থেকে বড় হয়েছে, যদি আর একটা বাজে কথা শুনি আমি তাহলে ভুলে যাব আমি তোমাকে ভালোবাসি। জাস্ট শাট আপ। আমার তো মনে হচ্ছে তুই ওর সাথে বিছানায়। জাংকুকের কথার সাথে সাথেই তে খুব জোরে কষি একটা থাপ্পড় বসিয়ে দিল জাংকুকের গালে। জাংকুক এক হাত গালে দিয়ে দাঁড়িয়ে রইল। সে একটু প্রস্তুত ছিল না এটার জন্য। তে যে এমন করবে জাংকুক ভাবেওনি। জাংকুক রাগে গা থেকে হাত সরিয়ে নিয়ে তেকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। তারপর তের উপর নিজের ভর দিয়ে শুয়ে পড়ল। তে এইবার ভয় পেয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, এসব এসব কি কি করছি জানো না বউ? শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো জাংকুক, প্লিজ এমন করো না। আমি যে তোমার বউ, আর ভালোবেসে স্পর্শ করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হিংস্রতার স্পর্শ দিয়ে আমাকে অপবিত্র করো না প্লিজ। তোকে আমি কখনো ভালোবাসবো তোর এমন মনে হয়? তাহলে এই ভুল ধারণাটা আর মনের মধ্যে পালিস না। তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন এভাবে কষ্ট দিচ্ছ আমাকে? প্লিজ বলো জাংকুক। হাত জোর করে বলতে লাগলো তে। চোখ থেকে পানি পড়ছে। জাংকুক তের উপর থেকে উঠে বিছানার এক পাশে বসে পড়লো। তারপর বলতে শুরু করলো, 3 বছর আগে আমার লাইফ, আমার পরিবার, সব কিছু জুড়ে শুধু বসবাস ছিল লিজার। যেদিন আমার হাতটা ধরে এই বাড়িতে আমার জীবন সঙ্গিনী সহধর্মিণী হয়ে এসেছিল। বিয়ের 5 মাস পর লিজার প্রেগনেন্সির খবর আমাদের পরিবারে আরো খুশির মুহূর্ত ভরিয়ে দিল। তখন বাবা হওয়ার খুশিতে আমারও নিজেকে খুব বড় বড় মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার পরিবারের আর আমার জীবনের প্রতিটা আনাচে কানাচে খুশি এসে বারবার ধরা দিচ্ছিল, কিন্তু সেই খুশিটা হারিয়ে গেল তোমার জন্য। লিজার নামটা তের কাছে অচেনা নয়, কারণ লিজা যখন প্রেগনেন্ট ছিল তখন সে নিজে চেক আপ করতো। জাংকুকের বউ ছিল লিজা। জাংকুকের বউ লিজা হলে ও আমাকে কেন বিয়ে করলো? আমি কিভাবে ওর সুখ কেড়ে নিলাম? লিজা থাকতে ও কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলো? কিন্তু লিজা আর ওর বাচ্চা কোথায়? এই বাড়িতে আসার পর একদিনও দেখিনি। মনে মনে বলল তে। তে আমতা আমতা করে বলল, জাংকুক, লিজা আর ওর বেবি কোথায়? তুই জানিস না আমার লিজা কোথায়? আরে তুই তো আমার লিজাকে অনেক দূরে ঠেলে দিয়েছিস আমার থেকে। মানে তুই চাইলে আমার লিজাকে বাঁচাতে পারতি। আরে তুই তো ডাক্তার নামে কলঙ্ক। এসব কি বলছো? লিজাকে বাঁচাতে পারতাম মানে? 3 বছর আগে বেবি হওয়ার সময় ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ওই দিন তোর অনেক প্রয়োজন ছিল। রাত 12টায় যখন লিজার পেইন উঠে তখন ওকে তোদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে গিয়ে জানতে পারি শুধুমাত্র 2 জন ডাক্তারই আছে ডিউটিতে। লিজা 2 জন ডাক্তারের উপর ভরসা করতে পারছিল না। ও আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ ডক্টর তেকে ফোন দাও, আমার কথা বললে উনি আসবে প্লিজ। লিজার বেবিটা নর্মালি হওয়া পসিবল ছিল না। তোকে আমি আধা ঘন্টা লাগাতার কল করেই গিয়েছি, কিন্তু তুই ওদিন কলটা রিসিভ করিসনি। অবশেষে না পেরে ওই 2 জন ডাক্তার লিজাকে ওটিতে নিয়ে গেল। আর 2 ঘন্টা পর ফিরে আসলো আমার লিজার মৃত্যুর সংবাদ নিয়ে। আমার লিজার ভরসাটা সেদিন শুধু তোর উপর ছিল। কি এমন হতো একবার ফোনটা রিসিভ করলে? লিজা ভেবেছিল ওর পরিবারের জন্য তুই বেস্ট ডাক্তার। সত্যি তুই বেস্ট, কিন্তু মন থেকে অনেক অনেক খারাপ তুই। আমি আমার লিজাকে হারিয়েছি শুধু তোর জন্য। জাংকুকের কথা শুনে বড় একটা ধাক্কা খেলো তে। ওই দিন তেও যে হারিয়েছে তার মাকে, মাকে হারানোর শোকে তার কোনো দিকেই খেয়াল ছিল না। ওই দিন জাংকুক যেমন লিজাকে হারিয়েছে, আমি আমার মাকে হারিয়েছি। জাংকুকের ভুল ভাঙাতেই হবে আমার, মনে মনে বলে উঠল তে। তে জাংকুকের দিকে তাকিয়ে দেখলো জাংকুকের চোখ থেকে অনবরত পানি পড়ছে। আজ জীবনে প্রথম সে কোনো ছেলেকে কাঁদতে দেখিয়েছে। তের জাংকুকের কান্না দেখে মনে হচ্ছে কেউ তার হৃদয়ে অনবরত আঘাত করে যাচ্ছে। পরক্ষণে সেই মনের অজান্তেই বলে উঠল, তুমি খুব লাকি লিজা।
জাংকুক আজও তোমার জন্য চোখে জল ফেলে। জাংকুক চোখের জল মুছে রুম থেকে বের হয়ে যাবে সেই মুহূর্তে তে জাংকুককে ডাক দিল। আমি তোমাকে কিছু বলতে চাই জাংকুক। তুমি আমাকে ভুল বুঝছো, যেই কারণে আমাকে হিংস্রভাবে শাস্তি দিচ্ছ সেই কারণটাই ভুল। ডাক্তার হিসাবে আমার প্রথম দায়িত্ব মানুষের বিপদে পাশে থাকা। ওই দিন যদি জানতে পারতাম লিজা তার শেষ ভরসাটুকু আমার উপরে রেখেছিল তাহলে ছুটে চলে আসতাম। বিশ্বাস করো, তুই আসবি কিভাবে? তুই তো ফোন রিসিভ না করে আরামে ঘুমোচ্ছিলি। ভুল বুঝছো তুমি জাংকুক। ওই দিন আমার কাছে আমার মোবাইলটাই ছিল না। আর সবচেয়ে বড় কথা, লিজার সাথে যা হয়েছে আল্লাহর মর্জিতেই হয়েছে। আর এই কথাটা বলার সাথে সাথে জাংকুক বিয়ের গালে একটা থাকিয়ে থাপ্পড় বসিয়ে দিল। তুমি যেমন তোমার লিজাকে হারিয়েছো, তেমন আমিও আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ আমার মাকে হারিয়েছি। মাকে হারিয়ে আমি একদম নিঃস্ব হয়ে পড়েছিলাম। কে ফোন করেছে, কি করেছে, কিছুই খেয়াল ছিল না আমার। আর তুমি ভালো করেই জানো প্রিয় মানুষ হারানোর কষ্টটা কেমন। তে চিৎকার করে বলে উঠল। তের কথায় জাংকুক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, নিজের দোষটা ঢাকার জন্য মিথ্যা কথা বানিয়ে বলে ফেললি। তুই আসলে একটা খারাপ মেয়ে। আর একটু চিৎকার করবি না। বিশ্বাস করো, সত্যি কথা বলছি আমি। তোকে বিশ্বাস করি না আমি। তোর জন্য আমি সর্বস্ব হারিয়েছি। জাংকুকের কথায় তে নিজের চোখে জল মুছে বলল, যেদিন আমার কথা তোমার বিশ্বাস হবে, যেদিন আমি তোমার কাছে নির্দোষ প্রমাণিত হব, সেদিন আমি নিজ ইচ্ছায় তোমার বাড়িতে ফিরে আসব। সেদিন থেকে তারপর তুমি আমাকে তিলে তিলে শেষ করে দিও। যদি আমার বলা কথাগুলো মিথ্যে প্রমাণিত হয়, আমি কিছু বলবো না তোমাকে। আমি যদি সত্যি লিজাকে হারানোর জন্য দোষী হয়ে থাকি, তাহলে সারা জীবন তোমার এই হিংস্রতা মেনে নিতে রাজি আছি। ভালো থেকো। কথাগুলো বলে তে বাড়ি থেকে বের হয়ে পড়ল। তে যাওয়ার পর জাংকুকের শূন্যতা অনুভব হতে লাগলো। মেয়েটা কি সত্যিই বলছে? আমি ভুল বলছি না তো? কিন্তু কেউ কি কারো মাকে নিয়ে মিথ্যা কথা বলবে? আমি কি একবার ভালোভাবে খোঁজ নিয়ে দেখবো? মনে মনে কথাগুলো বলল জাংকুক। হসপিটালে এসে নিজের কেবিনে বসে কাঁদছে। এমন সময় সবিন তার কেবিনে আসলো। সবিনকে দেখে তে নিজের চোখ তাড়াহুড়ো করে মুছে নিল, যেন সে বুঝতেই না পারে সে কাঁদছিল। তবুও তের চোখে জল সবিনের চোখ এড়ালো না। আমি কি কয়েকদিন তোর বাসা থাকতে পারি? কিন্তু জাংকুক কি বলবে? কিছু বলবে না। লিজার ছবির সামনে নিয়ে বসে আছে জাংকুক, আর লিজার ছবির সাথে কথা বলছে। আচ্ছা লিজা, আমি কি তেকে বুঝতে ভুল করেছি? ও কি তোমার মৃত্যুর জন্য দায়ী নয়? আমি কি তেকে কোনো ভুল ছাড়াই কষ্ট দিচ্ছি? আমি তো কখনো এতটা খারাপ ছিলাম না। একটা নির্দোষ মেয়ের সাথে বিনা দোষে আমি হিংস্রতা দেখাচ্ছি। যদি এমনই হয়ে থাকে তাহলে তের কাছে ওর পায়ে ধরে ক্ষমা চাইতেও রাজি আছি। আর যদি ওর বলা কথাগুলো মিথ্যে হয়, তাহলে ও আমার আরো খারাপ রূপ দেখবে। ছাদে দাঁড়িয়ে আছে তে। রাত 11টা বাজে। এত ঠান্ডা হওয়া সত্ত্বেও তে যেন বাতাসের বেগে নিজের ভালো লাগার এক অস্তিত্ব খুঁজে পাচ্ছে। চোখ বন্ধ করে সে উপভোগ করছে বাতাসের দেওয়া স্পর্শ। আর তার এই মুহূর্তের মুগ্ধকর মায়াবী চেহারাটা নিমেষেই ঘায়েল করে যাচ্ছে সবিনের ক্ষতবিক্ষত হৃদয়টা। অপলক দৃষ্টিতে সে দূর থেকে দাঁড়িয়ে উপভোগ করছে তার মায়াবিনীর মায়া ভরা সৌন্দর্যটাকে। তের চোখ থেকে যেন পানি গড়িয়ে যাচ্ছে, কিন্তু তে নিস্তব্ধ। সবিন গিয়ে সামনে দাঁড়াতেই তে সবিনকে জড়িয়ে ধরলো আর হুড়মুড়িয়ে কাঁদতে লাগলো। নিজের কষ্টগুলো আর লুকাতে পারছে না সে। কতবার সবিনকে সে সবটা খুলে বলল। সব শুনে সবিন তের গালে একটা চর বসিয়ে দিল। তুই আমাকে মারলি? বেশ করেছি, মেরেছি। আজ পর্যন্ত নিজের জীবনে কোনো ব্যাপারে ঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিস? জাংকুকের ব্যাপারে এত ভেবেও জীবনে ভুল সিদ্ধান্তটাই নিলি। আর ও তোকে দিনের পর দিন ভুল বুঝে ওর খারাপটা দেখিয়েছে আর ভালোবাসার অভিনয় করে তোকে নিজের জালে ফাঁসিয়েছে। কেনতে মানুষ চিনতে এত ভুল কিভাবে করলি তুই? এত বোকা কেউ হয়? আর জাংকুককে ছাড়বো না আমি। ওর সাহস হলো কি করে বিনা দোষে তোকে এত কষ্ট দেওয়ার? তের কান্নার বেগ
বেরিয়ে চললো। প্লিজ সবিন, তুই ওকে কিচ্ছু বলিস না। ওর ভালোবাসা না হয় মিথ্যে ছিল, কিন্তু আমার ভালোবাসা তো সত্যি। আর আমার বিশ্বাস ওর ভুলটা ও বুঝতে পারবে। অতঃপর তাদের দুজনের কথোপকথনের পর তে নিচে চলে গেল, আর সবিন তের দিকে তাকিয়ে রইল। অতঃপর দোলনায় বসে বলতে লাগলো আনমনে, তুমি খুব লাকি জাঙ্কুক যে আমার থেকে পেয়েছো তুমি। বড্ড ভালোবাসে মেয়েটা তোমাকে। তোমার জায়গায় আমি হলে এইভাবে নিজের কাছে ধরা দেওয়া ভালোবাসা কখনো ফিরিয়ে দিতাম না। তোমাকে খুব আনলাকি বলতে ইচ্ছে হচ্ছে, কারণ তের ভালোবাসাটাকে না বুঝে নিজের থেকে দূরে ঠেলে দিলে তুমি। পরের দিন সকালবেলা জাঙ্কুক তের বাবার বাসায় চলে গেল এবং তের মায়ের সম্পর্কে জানতে চাইলো, কবে মারা গিয়েছে, এবং সবকিছু সে মিলিয়ে দেখলো সব ঠিকই বলেছে তে। গাড়ি নিয়ে একটা নিরিবিলি জায়গায় আসলো জাঙ্কুক। খুব জোরে একটা চিৎকার দিল সে। এই চিৎকারটা যেন হিংস্রতার নয়, এই চিৎকারটা যেন বিনা দোষে কাউকে দেওয়া কষ্টের চিৎকার। কিভাবে পারলাম আমি বিনা দোষে তের মন নিয়ে খেলতে? কিভাবে পারলাম ওকে ভালো না বেসে ওর ভালোবাসার বিশ্বাস ক্ষুণ্ণ করতে? তে তাহলে সত্যি বলেছিল, আর আমি ওকে বিশ্বাস না করে দিনের পর দিন অত্যাচার করেছি। একটা বারও বুঝতে চাইনি লিজার মৃত্যুর জন্য ও আসলে দায়ী কিনা। ও তো আমার মতো ওই রাতে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। লিজার ভালোবাসায় এতই পাগল হয়েছে যে সত্য মিথ্যার যাচাই করতেই ভুলে গিয়েছিলাম। তে কি ক্ষমা করবে আমায়? নিশ্চয়ই করবে। আমি ওকে আমার মিথ্যে ভালোবাসার অভিনয়ে আর ওকে কষ্ট দিব না। তের বাবা যেহেতু বলেছে ও আমার সাথে আসেনি কেন, তার মানে তে ওর বাবার বাসায়ও যায়নি। তাহলে গেল কোথায়? তের কেবিনে বসে তের জন্য অপেক্ষা করছে জাঙ্কুক। কেবিনে ঢুকে তে জাঙ্কুককে দেখতে পেয়ে চলে যাচ্ছিল, তখন তের হাতটা ধরে নিল জাঙ্কুক। হাত ছাড়ুন, ছেড়ে দিব। আগে আমার কথাগুলো বলতে দাও। কি আর বলবেন আপনি? বলবেন যে আমি সত্যিকারের দায়ী লিজার মৃত্যুর জন্য? না, আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের ক্ষমা? এই যে আমি তোমাকে এতদিন ভুল বুঝে কষ্ট দিয়েছি। ও আচ্ছা। আর তেকে চেয়ারে বসিয়ে তের সামনে একটা চেয়ার টেনে বসে পড়লো জাঙ্কুক। তারপর বলতে শুরু করলো, জানি তুমি আমায় কখনো ক্ষমা করবে না, কারণ আমি সত্যিটা উপলব্ধি না করে তোমাকে কষ্ট দিয়েছি, হিংস্রতা দেখিয়েছি তোমার সাথে, এমনকি বিশ্বাসও করিনি ওই রাতে তোমার মা মারা গিয়েছিল। সত্যি আমি এতটাই খারাপ হয়ে গিয়েছিলাম, ভালোবাসায় সত্যটাই মানতে চাইনি। তুমি খুব ভালোতে, আমি ভুল ছিলাম। জানি তুমি ক্ষমা করবে না, কিন্তু আজ আমি তোমাকে সব কষ্ট করে নিজের একটা ভুল শুধরাতে চাই। বলি ডিভোর্স পেপার এগিয়ে দিল তের কাছে। তে কাগজটা দেখা মাত্রই চোখ থেকে টুপ করে পানি বেরিয়ে পড়লো। জাঙ্কুক তের চোখে পানি মুছে দিয়ে বলল, জানি অনেক অপরাধ করে ফেলেছি আমি, এর ক্ষমা নেই। আর এই ভুলটাই আমি শুধরে নিতে চাই। এই যে তোমার বেস্ট ফ্রেন্ড সবিন, ও তোমাকে আসলে খুব ভালোবাসে। আমি তোমার ভালোবাসার যোগ্য নই। তুমি ওর সাথে নতুন করে সংসার সাজিয়েও নতুন করে জীবন শুরু করো। আর আমি নামক কালো অধ্যায়টা তোমার জীবন থেকে আজকেই শেষ হয়ে গেল। বলি জাঙ্কুক বের হতে যাবে। জাঙ্কুকের চোখ থেকেও যেন টুক করে পানি বেয়ে পড়লো। জাঙ্কুক চলে যাওয়ার আগেই সবিন জাঙ্কুকের হাতটা চেপে ধরলো। আপনি কোথায় যাচ্ছেন? আমার বেস্ট ফ্রেন্ড কি কোনো খেলনা পুতুল নাকি? আপনি যখন যা করবেন, যখন যা বলবেন ওর তা করতে হবে? ওর কি কোনো মনের ফিলিংস নেই, অনুভূতি নেই, ওর কোনো চাওয়া পাওয়া নেই? আপনি একবার জানতে চেয়েছেন ও আসলে কি চায়? ও আপনার জন্য অপেক্ষায় ছিল। আপনি ভুল বুঝে ওর কাছে ফিরে আসবেন সেই অপেক্ষায় ছিল। আর আপনি কিনা ডিভোর্স পেপার নিয়ে হাজির হলেন। সত্যি আপনার মতো মানুষ আর দুটো হয় না। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর মনের অনিচ্ছাতে আমি কিচ্ছু করতে চাই না। ওর খুশি আপনার মধ্যে, আর ও খুশি থাকলেই আমি খুশি। আর আমি এটাও জানি আপনিও হয়তো ওকে ভালোবাসেন, একটু হলেও হয়তো ওর জন্য আপনার মনে জায়গা আছে। আর আমি চাই আপনারা দুজনের মধ্যে সবকিছু ঠিক করে নিন। বলে সবিন কেবিন থেকে বেরিয়ে গেল আর বাইরে থেকে দরজাটা ছিটকানি দিয়ে দিল তাদের দুজনের কথা বলার জন্য।
তে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দিল এবং দৌড়ে গিয়ে পিছন থেকে জাংকুককে জড়িয়ে ধরলো। আপনি আসলেই খারাপ, খুব খারাপ, আমি আপনাকে ঘৃণা করি। জাংকুক হেসে দিল, তার চোখ থেকেও পানি পড়ছে। জাংকুক পেছনে ঘুরে তেকে বুকে জড়িয়ে নিল আর তের কাছে অনবরত ক্ষমা চাইল তার ভুলের জন্য। তের কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে। জাংকুক তের মুখটা উপরে তুলে নিজের ঠোঁট তের ঠোঁটের সাথে মিশিয়ে নিল। এভাবে চলতে লাগলো দিনকাল। তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেল। তে হসপিটাল থেকে ফিরে বাসায় এসে শাওয়ার করতে ঢুকে গেল। শাওয়ার করে বের হতে দেখলো জাংকুক চলে এসেছে। জাংকুকের নেশা ভরা চাহনি দেখে তে লজ্জায় আষ্টে পৃষ্ঠে গেল। জাংকুকের এগোনো দেখে তেও আস্তে আস্তে পেছাতে লাগলো। শাওয়ার করে নাও, তে তুতলিয়ে কথাটা বলতে লাগলো। এরই মাঝে জাংকুক তের হাতটা ধরে নিজের কাছে টেনে নিল। জাংকুক তের কানে কানে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ করবো তো, বউকে আদর করার পর। অতঃপর তেকে কোলে তুলে বিছানায় ফেলে দিল। তারপর তের উপর উঠে পড়ল। এই মাত্র গোসল করেছি, প্লিজ না। জাংকুক তের কোনো কথা না শুনে তের বাথরুমটা খুলতে লাগলো। অতঃপর তের গলায় মুখ ডুবিয়ে দিল। আস্তে আস্তে স্পর্শ আরো গভীর হতে লাগলো। তেও ডুবে গেল জাংকুকের স্পর্শে। জাংকুক নিজেদেরকে একটা চাদর দিয়ে ঢেকে দিল। তারপর তের শরীরের কাপড়গুলো খুলতে লাগলো। তের সারা শরীরে ভালোবাসার স্পর্শ এঁকে দিল জাংকুক। দুজন হারিয়ে গেল ভালোবাসার নতুন এক রাজ্যে, যেখানে দুজনই ভালোবাসার জন্য উন্মাদ হয়ে গেল। আর গভীরে যেতে চাই না। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তাইকো গল্প পাওয়ার জন্য।